আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের সম্পর্কে কিছু কথা শেয়ার করব। সেই সঙ্গে জেকে লাইফস্টাইল স্টে হেলদি উইথ জেকে লাইফস্টাইল এই বইটা নিয়ে একটু আলোচনা করব। তো স্যারের এই বইটাতে প্রথমেই হচ্ছে আপনার প্রথম পেজে যেটা আছে সেটা হচ্ছে উপরে লেখা আছে হেলথ রেভুলেশন। এই পেজটাতে টোটালি হচ্ছে স্যারের সিরিয়াল কিভাবে পাওয়া যাবে এবং ওখানে কি কি সেবা দেয়া আছে সেই সম্পর্কে বলা হয়েছে, এখানে লেখা হয়েছে প্রথম পেজ এটা। সেকেন্ড পেজটাতে হচ্ছে সেম কথাগুলোই আছে, যে কি কি সেবা ওনাদের ওখানে পাবেন সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। এবং যারা মানে রিপোর্ট করতে দিবেন তারা রিপোর্ট কখন পাবেন বা মানে কতক্ষণ সময় ওখানে লাগবে, এইসব ব্যাপারে আর কি এখানে বলা হয়েছে। আর পরের পেজটাতে আছে হচ্ছে স্যারের ওখানে গেলে মাস্ট বি দুইটা প্যাকেজের টেস্ট করা হয়। প্যাকেজের টেস্ট দুইটা হচ্ছে ডিপেন্ড করে যে আপনি মানে কোন কোন ডিজিজে আক্রান্ত তার উপরে ডিপেন্ড করে দুইটা থেকে একটা চুজ করে ডক্টররাই সিলেক্ট করে দেয়। তো সেই সম্পর্কে কত টাকা কি কি লাগবে, মানে কত টাকা এক একটা টেস্টের উপরে লাগবে সেই ইয়েগুলো লেখা আছে। আর ওখানে মূলত প্রথমবারই প্যাকেজ টেস্ট করা হয়, এরপরে অবস্থা বুঝে আর কি সিঙ্গেল টেস্টগুলো করা যায় বা করতে দেয়। কিন্তু প্রথমবারেই একটু বেশি অ্যামাউন্ট লাগে আর কি, কারণ একটা টোটাল প্যাকেজে তো একটু অ্যামাউন্টটা বেশিই লাগবে। আর নেক্সট কিন্তু যেই টেস্টগুলো করতে দেয় সেগুলো সিঙ্গেল ধরেন ১৭০০ বা ৩৫০, ২০০০ বা ৪০০ টাকা, এই এক রকম আর কি প্রাইস আসে, সিঙ্গেল প্রাইস আসে। কিন্তু প্রথমবারে এটা ঠিক যে প্রথমবারে যখন আপনি প্যাকেজটা করবেন, প্যাকেজটা পা থেকে মাথা পর্যন্ত একদম আপনার কী কী প্রবলেম আছে সেগুলো সহ বের করে আনা হয়। সো প্রথমবারের টেস্টে তো একটু বেশি খরচ আসবেই, এই সম্পর্কে এই পেজটাতে বলা হয়েছে। দেন হচ্ছে মানে খাদ্য অভ্যাস কী কী আমাদের, স্বাস্থ্যকর খাবার কী কী, তারপরে হচ্ছে না খাওয়ার অভ্যাস কাকে বলে, ঘুমের অভ্যাস, এই সম্পর্কে একটু সামারি করে দেওয়া হয়েছে এখানে উপরে। নিচে হচ্ছে স্বাস্থ্যকর খাবারটা কী কী সেগুলো সম্পর্কে বলা হয়েছে, চিনিয়ে দেওয়া হয়েছে স্বাস্থ্যকর খাবার। কারণ আমাদেরকে প্রথমে লাইফস্টাইল মেনটেন করতে গেলে বা স্বাস্থ্য সচেতন হতে গেলে কিন্তু আগে খাবারগুলো চিনতে হবে, যে কোন কোন খাবারগুলো আসলে আমাদের শরীরের ক্ষতি করছে, এগুলো চিনতে হবে। দ্বিতীয় পেজটা আছে সেটাতে হচ্ছে অর্গ্যানিক ফুড সম্পর্কে বলা হয়েছে। অর্গ্যানিক ফুড মূলত আসলে ন্যাচারাল ফুড আর অর্গ্যানিক ফুড আসলে সেম না। কারণ অর্গ্যানিক ফুড হচ্ছে বাতাস অর্গ্যানিক হতে হবে, মাটি অর্গ্যানিক হতে হবে, তারপর হচ্ছে যে গাছটা সেটা অর্গ্যানিক হতে হবে, মানে সেটাতে কোনো সার বা কোনো কীটনাশক প্রয়োগ করা হয়নি, এটাকে বলে অর্গ্যানিক। আর ন্যাচারাল তো ন্যাচারালি, বা সেটা তো প্রকৃতি থেকে, মানে কীটনাশকও দেওয়া হয় প্লাস হচ্ছে সারও প্রয়োগ করা হয়। ওই ন্যাচারাল আর অর্গ্যানিকটা যে সেম না, সেটাই আর কি এই অর্গ্যানিকের মানে ডেফিনেশনটা এখানে তুলে ধরেছে। তারপরে নিচে আছে হচ্ছে যে সকল খাবার সব সময়ের জন্য নিষিদ্ধ, সেই খাবারগুলো সম্পর্কে লেখা আছে, এখানে চেনানো হয়েছে পেশেন্টদেরকে। তারপরে হচ্ছে যে সকল খাবার সাময়িকভাবে, মানে যখন আপনি ফ্যাট অ্যাডাপ্টেশন করবেন, মানে বাহিরের থেকে আপনি কোনো হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন বলতে কি, বাহিরের থেকে আপনি কোনো ফ্যাট দিবেন না, ভিতরে যে ফ্যাটটা আছে ওইটা গলে যেতে, মানে গলাতে বাধ্য করবেন। সেই ক্ষেত্রে কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্লাস হচ্ছে মানে ফ্যাট জাতীয় খাবার তখন সাময়িক সময়ের জন্য ১ সপ্তাহ, ২ সপ্তাহ বা ৩ সপ্তাহ সর্বোচ্চ। এটা আসলে রোগের উপরে ডিপেন্ড করছে যে আমি কত দিনের ডিজিজে আক্রান্ত, কত মাসের ডিজিজে আক্রান্ত, কত বছরের ডিজিজে আক্রান্ত। তার উপরে ডিপেন্ড করে যে আপনি খাবারটা কত সময়ের জন্য আসলে বন্ধ রাখবেন সেই কার্বোহাইড্রেটটা, ফ্যাটটা। তো কার্বোহাইড্রেট, ফ্যাট এগুলো চিনতে হবে আগে আমাদেরকে। সেইটাই এখানে চিনিয়েছে যে কার্বোহাইড্রেট, ফ্যাট কী কী আপনি খেতে পারবেন না। আর হচ্ছে তারপরে আছে যে সকল খাবার খেতে পারবেন সেটা দেয়া আছে। ফ্যাটের মধ্যে কী কী খাবার খেতে পারবেন, কীভাবে খেতে পারবেন সেটা দেয়া আছে। প্রোটিন কী কী নিতে পারবেন সেটা দেয়া আছে। তারপর হচ্ছে কার্বস, শর্করা।
শর্করা আপনি কী, কী খেতে পারবেন সেগুলো দেয়া আছে। মানে সব শর্করাই যে খারাপ তা কিন্তু না। হ্যাঁ? আবার এই পেজে হচ্ছে পানীয় জাতীয় যে ইয়েগুলা আছে মানে লিকুইড জাতীয় খাবারগুলা আছে সেগুলো দেয়া আছে কী, কী খেতে পারবেন। সেই সঙ্গে হচ্ছে এখানে এটার মধ্যে রান্নারও কিছু ইয়ে শেখানো হয়েছে। সবজি রান্না কিভাবে করবেন, কিভাবে করলে পুষ্টিগুণটা ঠিক থাকবে, হ্যাঁ? পুষ্টিগুণটা নষ্ট হয়ে যাবে না, বেশি সিদ্ধ করা যাবে না, ওভার কুকড করা যাবে না, সে সম্পর্কে এখানে বলা আছে। তার নিচের ইয়েতে আছে যে ফ্যাট অ্যাডাপ্টেশন কাকে বলে, ফুল ড্রাই ফাস্টিং কাকে বলে। ফুল ড্রাই ফাস্টিং হচ্ছে রোজাকে মূলত বোঝানো হয়েছে। তারপর হচ্ছে ওয়াটার ফাস্টিং মানে পানির উপরেই ডিপেন্ড করে আপনার পানি বলতে লিকুইড প্লেন পানি হতে পারে, সেটা হচ্ছে ভিনেগারের পানি হতে পারে, টারমারিক যে বুস্টারটা আছে সেটার পানি হতে পারে, গ্রিন জুস হতে পারে, হ্যাঁ? তো এই ওয়াটার ফাস্টিং হচ্ছে সেটা বুঝিয়েছে। তারপরে ইন্টারমিটেন্ট ফাস্টিং আছে, 1 মিলা ডে আছে। আপনি দিনে একবার খাবার গ্রহণ করবেন, বাকি 2 বেলা পানির উপরেই থাকবেন। যদি আপনার ফ্যাট বেশি থাকে সেই ক্ষেত্রে তো আপনার অলরেডি জমাই আছে, তারপরে আপনি আবার কি বাইরের থেকে কেন দেবেন? কারণ আপনার তো ফ্যাট অ্যাডাপ্ট করতে হবে। ভিতরে যেটা আছে ওগুলোকে গলানো শুরু করতে হবে। সো বাইরের থেকে দেয়া যাবে না। এই কারণেই হচ্ছে এটা হচ্ছে 1 মিলা ডে মানে আপনি একবেলা খাবার নেবেন, 1 মিল যেটা নেবেন সেটা একবেলা, বাকি হচ্ছে পানি দিয়ে আর কি ফিল আপ করবেন। তারপরে আসি হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন কীভাবে করবেন সেইটার ডেফিনেশন দেয়া আছে। নেক্সট আছে হচ্ছে ফুল ড্রাই ফাস্টিংটা, ওয়াটার ফাস্টিং, ইন্টারমিডিয়েট ফাস্টিং, এগুলোর সব ডেফিনেশন এখানে দেয়া আছে ইয়েতে। 1 মিলা ডে আছে যে, তারপরে কয়েকটি খাবারের বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য রেসিপি দেয়া আছে। রেসিপিগুলোর মধ্যে হচ্ছে কোকোনাট সিডার বা অ্যাপেল সিডারটা আপনি কীভাবে খাবেন সেইটা এখানে শিখিয়ে দেয়া আছে। তারপরে হলুদের যে হলুদের বুস্টারটা কীভাবে আপনি গুলিয়ে খাবেন সেটা দেয়া আছে। তারপরে গ্রিন টি আপনি কীভাবে রেডি করে খেতে পারবেন। স্যার বলেন যে আপনারা শেখার কোনো শেষ নেই, আপনারা শিখেন, বাসায় করে খান, আমার কাছে যে আসতেই হবে এটা বাধ্যতামূলক না, হ্যাঁ? তো সে শিক্ষা দেওয়ার জন্যেই কিন্তু সে এগুলো ছাপিয়েছে। তারপরে হচ্ছে বুলেট প্রুফ কফি, যেটা আমার মানে মোস্ট ফেভারিট, আমি মানে খুবই ফ্যান বুলেট প্রুফ কফির। এটা আমি বলে বোঝাতে পারবো না। এত টেস্ট যদি করা যায়, মানে রাইট প্রসেসে যদি করা যায়, এটা খুবই টেস্টি একটা পানীয়, মানে খুবই টেস্টি একটা পানীয় এই বুলেট প্রুফ কফি যেটা, এটা আছে। তারপরে হচ্ছে বুলেট প্রুফ কফির উপকারিতা আবার কী, কী আছে, আপনি যে খাবেন এর যে কী, কী উপকারিতা আছে সেটাও দেয়া আছে এখানে, হ্যাঁ? তারপরে হচ্ছে আসছে বুলেট প্রুফ কফিটা কীভাবে বানাবেন যাতে হ্যাম্পার না হয় আপনি যাতে ইজিলি এই বইটা থেকে বের করে দেখে বানাতে পারেন সেটা দেয়া আছে। এই যে প্রস্তুত প্রণালী আছে, কী, কী লাগবে, ইনগ্রিডিয়েন্টস যেগুলো সেগুলো দেয়া আছে। তারপরে মাকা পাউডারটা আসলে মাকা পাউডারের আরেক নাম হচ্ছে জিনস্যাংটাও বলে অনেকে, আবার হচ্ছে মাকা পাউডারটাও বলে। এটা মূলত ভিটামিন মিনারেলসে ভরপুর একটা পাউডার, শক্তির একটা উৎস এটা, হ্যাঁ? তো এটা কিভাবে তৈরি করে এইগুলো যেন আমাদের মনে মানে লুকায়িত প্রশ্ন না থাকে সেটাকেই এখানে স্যার ক্লিয়ার করে দিয়েছেন, হ্যাঁ? প্রত্যেকটাই কাকাও, মাকাও, সব মাকা এগুলো সব ডেফিনিশন এখানে দেয়া আছে, যে প্রস্তুত প্রণালী বা কিভাবে মাকাটা তৈরি করেছে এগুলো সব দেয়া আছে, এগুলোর বর্ণনা আছে এটার মধ্যে। পরের পেজে আসি। পরের পেজে হচ্ছে মাকা পাউডারটা কীভাবে খাবেন সেটা দেয়া আছে, হ্যাঁ? মাকা পাউডার তো এই গেল তো হচ্ছে কীভাবে তৈরি করেছে সেটা। আর এটা হচ্ছে মাকা পাউডারটা কীভাবে খাবেন, সংরক্ষণ করবেন কীভাবে, অবশ্যই কাচের বয়ামে, হ্যাঁ? তারপরে হচ্ছে কাকাও পাউডার বা কোকো পাউডার আমরা যেটাকে বলি কাকাও বা কোকো সেটা। তো কাকাও পাউডারটা আর কি কীভাবে মানে খেলে উপকার কী, কী, প্লাস হচ্ছে এর বদলে যে আমরা চকলেট খাই, চকলেটের কী, কী ক্ষতিকর দিক আছে, কোকো পাউডারে কী, কী ক্ষতিকর আছে সেটুকুনি একটু ওরা হচ্ছে এখানে ইয়ে করে দিয়েছে, ডেফিনেশনটা দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে কোকো পাউডারের মানে উপকারিতা কী, কী সেগুলো দিয়েছে, যে আপনি যেটা খাবেন আপনি তো জেনে শুনেই খাবেন। আমি আবার একটু ভালো করে জানার কারণে আন্ডারলাইন করে নিয়েছিলাম এই যে কোকো পাউডারটা নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় আমাদের বডিতে।
তারপরে হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যাদের হাই প্রেশার আছে তাদের জন্যে খুবই ভালো একটা ন্যাচারাল ওষুধ। হার্টে ও ব্রেইনে রক্তপ্রবাহ ঠিক রাখে। এছাড়া এটি শরীরে প্রদাহ মানে ইনফ্লামেশন, যেটা ইনফ্লামেশন ব্লাডে যে ইনফ্লামেশন হয় আমাদের, এবং ইনফ্লামেশন কিন্তু মূলত সমস্ত রোগের জন্য মূল কালপ্রিট আর কি, যেটা বলা যায়। তো সরি, তো ইনফ্লামেশনটা হচ্ছে কমায়। আর এটা হচ্ছে আপনার, এতে হচ্ছে আপনার ম্যাগনেসিয়াম, আয়রন, কপার, ক্যালসিয়ামও আছে। গরুর দুধের চেয়েও বেশি ক্যালসিয়াম এখানে আছে। আর এখানে দেওয়া আছে যে কী কী খেতে পারবেন, মানে কিসের সঙ্গে এই কাকাও পাউডারটা খেতে পারবেন, কোকো পাউডারটা খেতে পারবেন, সেটার ইয়েগুলা নিয়মাবলী এখানে দেয়া আছে। তারপরে হচ্ছে সংরক্ষণ কিভাবে করবেন, কাচের বয়ামে, অবশ্যই কাচের বয়ামে। নেক্সট, কোকো পাউডারটা ওরা কীভাবে তৈরি করেছে, যে বিন থেকে কীভাবে রোস্টেড করেছে, কীভাবে একের পর এক প্রসেস করে ওরা করেছে, সেটার ছবিটাও দেখিয়ে দিয়েছে। তারপরে হচ্ছে পদ্ধতি 1, পদ্ধতি 2, পদ্ধতি 3, মানে এই যে ওরা যে কাকাওটা তৈরি করেছে সেটা। সরি, আমার বারবার কাশি এসে যাচ্ছে। তো না খাওয়ার অভ্যাসকে অটোফেজি বলে। না খাওয়ার অভ্যাসে অটোফেজি বলতে অটোমেটিক্যালি এটা চালু হয় আর কি, ভেতর থেকে আপনি খাবেন না, বাট আপনার ভিতরে যে সঞ্চয়টা করেছেন এত বছরের পর বছর যে ফ্যাটগুলো জমেছে, সেগুলো আলটিমেট আর কি খরচ হওয়া শুরু হবে। হ্যাঁ, তো অটোফেজি বলতে সেটাই বুঝিয়েছে। তারপরে আসি হচ্ছে এখানে আছে অটোফেজি মানে আত্মভক্ষণ, মানে নিজেকে নিজে খাবে, মানে আপনি বাইরে থেকে ফ্যাট দিবেন না, বাইরে থেকে কার্বোহাইড্রেট দিবেন না, ওটা ভিতর থেকেই শুরু হয়ে যাবে, যেটা জমা আছে আমাদের। হ্যাঁ, মোটা মানুষ যারা, বিশেষ করে যারা মানে কি বলে এটাকে, যাদের মানে টাইপ 2 ডায়াবেটিক্স না, ইনসুলিন ঘাটতি নেই, যাদের বাড়তি আছে, তারা এই অটোফেজিটা করবে। হ্যাঁ, তাদের অটোমেটিকই এটা চালু হবে। তারপরে কীভাবে করতে হয় আর ফলাফলটা কী পাবেন, রেজাল্টটা কী আসবে, সেটা এখানে দেয়া আছে এটুকুর মধ্যে। তারপরে আসি হচ্ছে ঘুমের অভ্যাস। ঘুমের কথা বলেছেন স্যার, যে আমাদেরকে মাস্ট বি 7 থেকে 8 ঘন্টা ঘুমাতেই হবে, এর মধ্যে কোনো ভুল নেই। আর খুব সুন্দরভাবে ঘুমটা আনার জন্য আপনাকে কিন্তু অবভিয়াসলি এক্সারসাইজ করতে হবে, শরীরকে ক্লান্ত করতে হবে, বডিকে ক্লান্ত করে ফেলতে হবে, বডি যেন খুব ক্লান্ত হয়ে সন্ধ্যার পরেই যেন ঘুম চলে আসে। আর সেজন্য প্রথম শর্ত হচ্ছে দিনে ঘুমানো যাবে না, এবং আপনি যদি কালকে ভোরে ঘুম থেকে উঠতে চান, তাহলে আজকে রাতে আপনাকে সন্ধ্যার দিকেই শুয়ে পড়তে হবে। সন্ধ্যা বলতে 9টা, 9:30, 10টার মধ্যে, কারণ এই টাইমটাতেই না মানে মেলাটোনিন হরমোনটা খুব বেশি নিঃসরণ হয়। হতে 2টা পর্যন্ত এটার প্রভাবটা খুব বেশি থাকে, যেটা আমাদের বডির যে সারাদিনে ক্ষয়ক্ষতি হয়, আমাদের যে নড়াচড়ার কারণে ইনজুরি হয় কিছু জায়গায়, ইন্টারনাল ইনজুরি যেগুলো হয়, সেগুলো হচ্ছে হিল করে এই মেলাটোনিন আসেই মূলত আমাদেরকে রিপেয়ার করার জন্য, আমাদের বডির যে ক্ষয়ক্ষতি হয়েছে সেগুলোকে রিপেয়ার করার জন্য মেলাটোনিন আসে। এটা আল্লাহর দেখেন কি সুন্দর একটা দান, যে আল্লাহ কেমন সুন্দর একটা মানে সিস্টেম করে দিয়েছেন, কিন্তু আমরা আসলে এতটাই বাণিজ্যিক হয়ে গিয়েছি, এতটাই আল্ট্রা মডার্ন হয়ে গিয়েছি, যে আমরা মানে কি বলে এটাকে, মোবাইলের কারণে, ডিভাইসের কারণে, মানে ইলেকট্রিসিটির কারণে আমরা হচ্ছে রাত আমাদের মানে সন্ধ্যাই হয় রাত 12টা 1টায়, ঘুমাতে যাই আমরা রাত 1টা 2টা এরকম। তো এই কারণেই কিন্তু আগেকার বলে না যে আগের মানুষের অসুখ বিসুখ কম ছিল, এখনকার মানুষের অসুখ বিসুখ কেন এত বেশি, এই কারণটাতেই, কারণ আমরা নেচারের সাথে আমাদের কোনো অ্যাটাচমেন্ট নেই, নেচারের সাথে আমরা অ্যাটাচড হওয়া ভুলে গিয়েছি। আল্লাহ বলেছে সন্ধ্যায় ঘুমাও, সূর্য ডোবার পরের থেকেই খাবার দাবার কমপ্লিট করে সন্ধ্যার এশার পরে ঘুমিয়ে যাও, কিন্তু আমরা ঘুমাই না, আমরা হচ্ছে 12টা 1টা 2টা, কোনো ফ্যামিলি 2টা 3টার সময়ও ঘুমাতে যায়। সকালে আবার ওদের দিন শুরু হয় কিন্তু 12টা 1টার সময়। হ্যাঁ, সো এই যে ঘাটতিগুলো, এগুলোর কারণেই কিন্তু আমরা মূলত অসুস্থ হয়ে যাচ্ছি। আর ঘুম যে আসে না, অতিরিক্ত মোবাইলের দিকে তাকিয়ে থাকলে আমাদের যে আইবলটা থাকে, আইবলটা অটোমেটিক্যালি লাফাতে থাকে, সো চোখের যে রিল্যাক্সের ব্যাপারটা এটা কিন্তু থাকে না, আর এই কারণে কিন্তু আমাদের ঘুম আসে না। তো আমাদের রাতে তাড়াতাড়ি ঘুমানোর পদক্ষেপ নিতে হবে, এবং ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে, আর দিনের বেলা একটুও ঘুমানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। এই গেল হচ্ছে এই পেজের ঘুমের অভ্যাস।
তারপরে আসি হচ্ছে এখানে আরও কিছু বলেছেন স্যার, যাদের প্রবলেম আছে ঘুমে তারা নিয়মিত শরীরচর্চা করবে, নিঃশ্বাসের ব্যায়াম ব্রিদিং এক্সারসাইজ করবে। হ্যাঁ, তারপরে হচ্ছে রাতে এই ডিভাইস সন্ধ্যার পর থেকে সমস্ত ডিভাইসের সঙ্গে, টিভির সঙ্গে, ইলেকট্রিক ডিভাইসের সঙ্গে সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আর হচ্ছে যাদের খুব বেশি মানে প্রবলেম ঘুমের, তারা ঘুমানোর আগে হালকা কুসুম গরম পানিতে গলা থেকে পা পর্যন্ত ভিজাবে, চুল না, মাথা না। তারা হচ্ছে গলা থেকে পা পর্যন্ত কুসুম গরম পানি ঢালবে। তারপরে হচ্ছে যে আরও কিছু কন্ডিশন এখানে দেয়া আছে, এগুলো করতে হবে। তারপরে আসেন হচ্ছে দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস, যেটা করতে হবে। এক্সারসাইজ করলে আমরা সাধারণত ক্লান্ত থাকি, বডি ক্লান্ত থাকে, এবং সন্ধ্যার পরে আপনি আল্টিমেট চোখ খুলে রাখতে পারবেন না ৮টা-৯টার সময়। আপনি জেগে থাকতে চাইলেও আপনার চোখ ঘুমিয়ে যাবে। হ্যাঁ, তো এই কারণে দেখবেন আমরা যখন বেশি এক্সারসাইজ করি, মানে এক্সারসাইজ বলতে যদি কাপড় কাচি বা মানে ক্লান্তিমূলক কাজগুলো করি, ঘর মুছি, দৌড়াদৌড়ির উপরে থাকি, ওইদিন কিন্তু আল্টিমেট আপনি ঘুমিয়ে যাবেন, টেরও পাবেন না, বুঝতেও পারবেন না। আর এর জন্যে শর্ত হচ্ছে তাড়াতাড়ি শুতে হবে, ভোরে ঘুম থেকে উঠে যেতে হবে, এবং দিনের বেলা ঘুমানো যাবে না, এটা খুব বাজে একটা অভ্যাস। তারপরে যাই হোক, এই এক্সারসাইজটা করতে হবে। এক্সারসাইজ করলেই আপনার হচ্ছে ঘুমটা ঠিক হবে। তারপরে হচ্ছে ৫ নাম্বার মানসিক প্রশান্তির চর্চা। তো মানসিক প্রশান্তির চর্চা বলতে এখানে বোঝানো হয়েছে ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাসের ব্যায়াম, প্রাণায়াম, যেটাই বলেন না কেন। নিঃশ্বাসের ব্যায়াম অবভিয়াসলি করা উচিত। অন্তত ১৫-২০ মিনিটের জন্য নিজের একটা জগৎ তৈরি করে নিঃশ্বাসের ব্যায়াম করতে করতে হারিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, সেই নিঃশ্বাসের ব্যায়ামের সঙ্গে, যেটা জাহাঙ্গীর কবির স্যারের হচ্ছে ভিডিও দেয়া আছে, প্লাস উইম হপ যিনি গ্রিনিস বুকে রেকর্ড করেছেন, ওনার ভিডিও দেয়া আছে, উইম হপ ব্রিদিং এক্সারসাইজ। জাহাঙ্গীর কবিরের স্যারের ৬টা মানে ব্রিদিং এক্সারসাইজের ভিডিও একই ভিডিওতে দেয়া আছে। তো এগুলো দেখে মানে নিঃশ্বাসের ব্যায়ামটা করা উচিত অবশ্যই। তারপরে আসি হচ্ছে নিঃশ্বাসের ব্যায়াম করার উপকারিতা কী কী। এটা হচ্ছে শরীর ও মনকে প্রশান্তি দেওয়ার পাশাপাশি মানসিক চাপ নিয়ন্ত্রণ করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। ইভেন এটা হচ্ছে হার্টবিট নিয়ন্ত্রণে রাখে। আমাদের যে অনেকের বিট বেশি প্রবলেম আছে, যে বিট বেশি থাকে আমাদের, গ্যাসের কারণেই হোক বা যে কারণেই হোক, অস্থিরতা, বিট বেশি যাদের থাকে, এরা যদি কন্টিনিউয়াসলি ব্রিদিং এক্সারসাইজ করতে থাকে, একটা সময় কিন্তু তার ব্রিদিং এক্সারসাইজ কিন্তু বা বিটের তালে তালে মানে ব্রিদিং এক্সারসাইজটা ভালো কাজ করে। ব্রিদিং এক্সারসাইজটা বিটটাকে কমিয়ে আনে। হ্যাঁ, কমিয়ে বলতে একদম কমিয়ে না, মানে নর্মাল রাখে আর কি। তারপরে আসি হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ করার কিছু মূল শর্ত হচ্ছে খালি পেটে এটি করতে হবে, নিরাপদ স্থানে বসে বা শুয়ে করতে হবে, কারণ অনেক সময় মাথা ঘোরায় এটা করলে। আর একটা হচ্ছে নিজের শরীরের অবস্থা বুঝে করতে হবে, কোনো রকম প্রেশার ক্রিয়েট করা যাবে না। হ্যাঁ, তারপর হচ্ছে কীভাবে করবেন সেটা দেয়া আছে এখানে, এই যে উইম হপ যেটা, সেটা এখানে দেয়া আছে। তারপরে আসি হচ্ছে শ্বাস প্রশ্বাসের ব্যায়ামের গুরুত্ব কতখানি, মানে নিঃশ্বাসের ব্যায়ামের সাথে আমরা তো মনে করি জাস্ট নিঃশ্বাসের ব্যায়াম, তো নিঃশ্বাসের ব্যায়ামে বাতাস নিলাম আর ছাড়লাম, ব্যাপারটা কিন্তু আসলে তা না। নিঃশ্বাসের ব্যায়ামটি কিন্তু নিয়মিত করলে রক্তের পিএইচ লেভেল বাড়ে, রক্ত বিশুদ্ধ হয়, রক্তনালী, ধমনী, স্নায়ুর কার্যক্ষমতা বাড়ে, শরীরের রোগ প্রতিরোধী ব্যাকটেরিয়াগুলোকে সচল করে তোলে, হার্ট, ফুসফুস, কিডনি, লিভার এবং ব্রেনের কিছু অংশের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে। সেই সঙ্গে কিন্তু আমাদের শরীর ও মনের মানে উৎফুল্ল হতে এটা সাহায্য করে। সো আমাদের প্রত্যেকেরই নিঃশ্বাসের ব্যায়ামটা আসলে করা উচিত। আর হচ্ছে নেক্সট আসছে হচ্ছে ঠান্ডা পানির থেরাপি। ঠান্ডা পানির থেরাপিটা আসলে আমাদের ব্যাপারটা এরকম না যে আমি ইচ্ছা করলাম আর গিয়েই বরফের পানি দিয়ে গোসল করে ফেললাম, তা না। যে বরফের পানি দিয়ে গোসল করবে তাকে অবশ্যই ১ মাস আগে থেকে ব্রিদিং এক্সারসাইজ করতে হবে। দেন ঠান্ডা পানির থেরাপি, বরফ থেরাপি দেওয়ার আগে হচ্ছে উইম হপ ব্রিদিং এক্সারসাইজ করতে হবে, তারপরে ইয়োগা করতে হবে, মাসল বিল্ড করতে হবে, বডিকে হিট করতে হবে। তারপরে হচ্ছে গরম পানি ঢেলে দেন হচ্ছে আপনার বরফের পানিটা ঢালা যাবে। এটা ইচ্ছা করলেই যা খুশি তাই করলাম, ব্যাপারটা তা না। এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, এটা এই যে ঠান্ডা পানির থেরাপিটা। নেক্সট আসি হচ্ছে এখানে বলা হয়েছে ঠান্ডা পানির থেরাপির প্রস্তুতি শিখিয়েছে, পদ্ধতি শিখিয়েছে। তারপরে জেগে লাইফস্টাইল কীভাবে শুরু করবেন সে ব্যাপারে এখানে কিছু লেখা আছে। তারপরে সাধারণ রোগীদের ক্ষেত্রে
কী কী করতে হবে, তারপরে ডায়াবেটিক্স রোগীদের ক্ষেত্রে কী কী করতে হবে সে ব্যাপারে কিছু বলা আছে। তারপরে হচ্ছে মানে ধারাবাহিকভাবে যে কাজগুলো করবেন, ফ্যাট অ্যাডাপ্টেশন, মেইনটেইন, এইগুলো সম্পর্কে এগুলোর মধ্যে বলা আছে। নেক্সট পেজে আসি, এটা হচ্ছে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস কী কী সেগুলো দেয়া আছে। তারপরে আপনি কখন কি খেতে পারবেন সে সম্পর্কে দেয়া আছে। অটোফেজি কি সেটা এখানে দেয়া আছে, অটোফেজির ডেফিনিশনটা, ঘুমের অভ্যাস, তারপর হচ্ছে দৈনন্দিন ব্যায়ামের অভ্যাস, মানে এগুলো দেয়া হয়েছে কি যেগুলো আপনি কন্টিনিউয়াসলি করবেন, ঝরে পড়বেন না, হ্যাঁ, সেই সম্পর্কে এখানে বলা হয়েছে। তারপরে আসি হচ্ছে মানসিক প্রশান্তির চর্চা, মানে ব্রিদিং এক্সারসাইজ যেটা, প্রাণায়াম যেটা, সে সম্পর্কে এখানে কিছু বলা হয়েছে। তারপরে জেকে লাইফস্টাইলে মানে আপনারা ইচ্ছা করলেই ওষুধ বাদ দিতে পারবেন না, ইচ্ছা করলেই শুরু করতে পারবেন না, নিয়ম মেনে করতে হবে, হ্যাঁ, সেই সব সম্পর্কে এখানে দেয়া আছে এই পেজটাতে। লাস্ট পেজে আছে হচ্ছে খাদ্য তালিকা। এটা স্যারের কাছে গেলে যে পেশেন্টদের বডির উপর ডিপেন্ড করে যে খাবারের তালিকাগুলো দেওয়া হয় সেটা দেয়া আছে। লাস্টে হচ্ছে স্যারের কিছু মানে অ্যাক্টিভিটিস যেগুলো স্যার করেন সেই ছবিগুলো দেয়া আছে। তো এই হচ্ছে জেকে লাইফস্টাইলের বই সম্পর্কে আজকে আপনাদের একটু কিছু ধারণা দিলাম। আমি গিয়েছি, আমি স্যারের পেশেন্ট, তো সেই জন্যেই আমি জানি বলেই আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। আরেকটা বিষয় যে স্যারের সম্পর্কে অনেকের ধারণা আছে যে স্যারের মানে স্যারের ওখানে গেলে খুব ব্যয়বহুল, এক্সপেন্সিভ, খুব স্যারের ট্রিটমেন্টগুলো খুব এক্সপেন্সিভ না, এক্সপেন্সিভ আবার এক্সপেন্সিভ না, দুটোই। কজ যদি ডিজিজের উপরে এটা ডিপেন্ড করে যে আপনি যদি 30 বছর, 20 বছর, 10 বছরের ডিজিজের পেশেন্ট হন, সেই ক্ষেত্রে তো অবভিয়াসলি আপনার ইমপ্রুভমেন্টের জন্য সব নিয়ম মানার পাশাপাশি স্যারের ওখানে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, টার্মারিক ইমিউন বুস্টার, তারপর হচ্ছে স্পিরুলিনা পাউডার, বেকিং সোডা, ভিনেগার, মানে ডট আরও অনেক প্রোডাক্ট আছে স্যারের, ঘি, এগুলো আপনাকে অবভিয়াসলি ইউজ করতে হবে। কিন্তু আপনি যদি অন্য কোনো রোগী হন, অন্য কোনো টাইপের যে খুব বেশি দিনের রোগ না আপনার, সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি স্যার বলে যে আমার কাছে না এসে ট্রিটমেন্ট করলে, আমার ভিডিও দেখে ট্রিটমেন্ট করলেও হবে, আবার হচ্ছে এসে ট্রিটমেন্ট নিতে পারবে। আবার এটাও বলেন স্যার যে প্রোডাক্ট যে মাস্ট বি খেতে হবে কয়েকটা ছাড়া, যেমন ভিনেগার যেটা অ্যাপেল সিডার বা কোকোনাট সিডার যাই বলেন না কেন, ভিনেগারটা কন্টিনিউয়াসলি এটা খেতেই হবে, এটা গ্যাসের ওষুধ হিসাবে কাজ করে, এটা আপনাকে অবশ্যই খেতে হবে। কারণ গ্যাসের ওষুধ আসলে আমাদের পেটে করে, মানে হয় কি, গ্যাসের ওষুধ যাওয়ার পরে আমাদের মানে অ্যাসিড লেভেল যেটা, এটা কমিয়ে দেয় গ্যাসের ওষুধটা। যে অ্যাসিড দরকার খাবার হজমের জন্য, আমাদের অ্যাসিড দরকার, কিন্তু অ্যাসিডটা কমিয়ে দেয় গ্যাসের ওষুধটা। তো আমাদেরকে বাইরে থেকে অ্যাসিড অ্যাড করে দিতে হবে পেটে, সেটা হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগারের মাধ্যমে পাওয়া যায়। তারপরে হচ্ছে আদার মাধ্যমে পাওয়া যায়। আদা সেচে পানির মধ্যে দিয়ে তারপর হচ্ছে ভিনেগার দিয়ে খেলে, আর একটু একটু করে খেলে, বা খাবারের আগে খেলে, বা উইথ মিল নিলে, মানে মিলের সাথে নিলে কিন্তু আর আপনার হচ্ছে এক্সট্রা করে দরকার নেই গ্যাসের ওষুধ নেওয়ার। কারণ গ্যাসের ওষুধ হচ্ছে আপনার অ্যাসিড লেভেল কমিয়ে দেয়, কিন্তু আমাদের দরকার অ্যাসিড। সো বাইরে থেকে যদি অ্যাসিড দেন, অ্যাসিড মানে অ্যান্টাসিড বা ইসমোপ্রাজল বা মামস 20, হ্যাঁ, এগুলোর কিন্তু আর প্রয়োজন পড়ে না। আর এগুলো কিন্তু আমাদের ক্ষতি করে, আমাদের দুর্বল করে দেয়, অ্যাসিডিক লেভেল কমিয়ে দেয়, নানাবিধ ক্ষতি করে। একটা সময় লং টার্ম ইউজের পরে দেখা যাচ্ছে যে ক্লোন ক্যান্সার বা নানা ধরনের রোগ বালাই হতে থাকে আমাদের। সো গ্যাসের ওষুধটা আমরা যতটা পারি অ্যাভয়েড করবো। গ্যাসের ওষুধ একদমই খাওয়া উচিত না, মানে একদমই খাওয়া উচিত না। যদি ওষুধের সাথে বাধ্যতামূলক খেতে হয় সেটা ডিফারেন্ট থিংস, বাট সেই সঙ্গে পাশাপাশি আপনাকে অবশ্যই আদা পানি, ভিনেগার পানি এগুলো খেতে হবে, অ্যাসিড দিতে হবে বাইরের থেকে। আর বাধ্যতামূলক না যে আপনাকে সব কিছু খেতেই হবে, এরকম কোনো ব্যাপার না। তো আপনারা সবাই আমার মুখে শোনার চেয়ে গেলে আশা করি যে বুঝতে পারবেন, স্যারের ওখানে যান, সবাই গেলে বুঝতে পারবেন। আর স্যারের সম্পর্কে যে ধারণাটা আছে এটা সম্পূর্ণই ভুল প্রমাণিত হবে আপনাদের কাছে। স্যারের ওখানে ভিজিটও নেন না স্যার, ইচ্ছা করলে ফ্রিতে দেখিয়ে আসতে পারেন, টেস্ট আপনার ইচ্ছা, আপনি করলে করবেন, না করলে নাই। বাট আমি সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা স্যারের ওখানে যান, আপনারা স্যারের সব কিছু সম্পর্কে জানেন, স্যারের প্রতিষ্ঠানটা কীভাবে চলে। আশা করি আপনাদের খুব ভালো লাগবে।
মানে স্যারের যে কী বলে এটাকে অ্যারেঞ্জমেন্ট যে স্যার করেছেন, যে সবার যে মানে হসপিটালিটি, সবাই যেভাবে সাহায্য করে, এটা আসলে অকল্পনীয়, অকল্পনীয়। তো এটা আসলে জানার উপরে ডিপেন্ড করছে, আমাদের জানতে হবে। আর জানলে তো অবশ্যই মানতে হবে। আর শিক্ষার তো কোনো শেষ নেই, আমাদের শিক্ষা নিতে প্রবলেমটা কোথায়, তাই না? তো আরেকদিন আবার কথা বলবো। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।